2 मास 3 मास ধরে মানে কোনো পানির ব্যবস্থা নাই। घर में हम लोग छोटा घर में हम लोग राय करके 5 जोन 10 जोन जहाँ सुनते कि ये उर्दू स्पीकिंग है आप उसको आउट कर देते हैं, বলতে নকরি নাই। যখন বাপ দাদারা ছিল তো ব্রিটিশ আমলে ওরা কোথায়কার জন্ম ওরা ব্যবহার করছে, কিন্তু আমরা যে জন্ম বাংলাদেশে বললেন না, তো আমরা তো এখানকারই আমরা এটা বলি আমাদের জন্ম। लेकिन इसी जगह पे तो 8 फीट बाई 10 फीट घर पे क्या एक फैमिली रह सकता है? आपका विवेक में बोलिए। এই আর ক্যাম্পের পরিবেশ আপনারা যদি ঘুরে দেখেন খুবই নোংরা একটা পরিবেশে আমাদের থাকতে হচ্ছে পুরো ফ্যামিলি নিয়ে। মুক্তিযুদ্ধের 54 বছর পেরিয়ে গেলেও বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি বা ভারতীয় রিফিউজি ইস্যুটি আজ পর্যন্ত সমাধান হয়নি। দেশ জুড়ে বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা ক্যাম্পগুলোতে যারা বসবাস করছেন তারা আইন অনুযায়ী বাংলাদেশের নাগরিক হলেও নাগরিক অধিকারের ক্ষেত্রে তারা নানাভাবে বৈষম্যের শিকার। আর এই আটকে পড়া পাকিস্তানিরা মূলত বিহারি হিসেবে পরিচিত। আমি আতিক ইসলাম, আমি জানবো এবং আপনাদের জানাবো তাদের দুঃখ, দুর্দশা এবং নানাভাবে বৈষম্যের শিকার হওয়ার গল্প। বসবাস করার ক্ষেত্রে আপনারা কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন? আপনি নিজে যাই আমগর বাসা দেখে নেন, কি ছোট ছোট বাসাতে আমরা মানে কষ্ট করে থাকি। ছোট ছোট বাসাতে 10 জন 15 জন এক লোকে আমরা থাকি। ওখানে রান্না বান্না ওয়াশরুম এভরিথিং সব ওদিকে ভিতরে, বুঝছেন? অনেক কষ্ট করে একটা খাটিতে মানে আমরা যখন ঘুমাই তো পাট আমনে মসুর করে আমরা ঘুমাই, বুঝছেন? এটা আমার বাসায় দেন অবস্থা দেখেন, এদিকে সব রান্না বান্না সব এদিকে সবাই ঘুমায়। আচ্ছা, हम लोग यहीं पर सोते हैं, यहीं खाते हैं, यही सब कुछ। 2 মাস ধরে পানির এত সমস্যা, পানি খাইতে পারি না 2 মাস ধরে। পানি আনতে গেলে অন্য জায়গায় যেতে হয়। ওয়াশরুমের অবস্থা আপনি যাই দেখেন। আচ্ছা, ওয়াশরুমটা একটু আসেন। ওয়াশরুমের অবস্থা আপনি দেখেন, এত খারাপ, এত নোংরা অবস্থা, মানে এত খারাপ, এত বিশ্রী। এটা মনে হয় ডাস্টবিন হয়ে গেছে। এটা ডাস্টবিনের মতন আমরা মানে জীবনযাপন আমরা করতেছি। 2 মাস 3 মাস ধরে মানে কোনো পানির ব্যবস্থা নাই। ঢোকেন ভিতরে। অবস্থা দেখেন আপনি, এখনো পানি কিন্তু নাই, এখানে পানি নাই, এখনো কিন্তু পানি নাই। 2 মাস ধরে আমরা অনেক কষ্ট হচ্ছে। কতবার আমরা অ্যাপ্লাই করছি, 3 কিলোমিটার আমার হাত ধরে পানি আনতে গেলে 3 কিলোমিটার ভাই এই মাথায় কতবার অ্যাপ্লাই করছি। ক্যাম করে পানির ব্যবস্থা করতে আসছে, এমনি দেখছে, ঠিক আছে আমরা আছি, গেছে, আর কোনো খবর নাই ওদের। প্লিজ ভাই আপনারা প্লিজ কিছু করেন আমাদের জন্য। এই ওয়াশরুম পানির জন্য আপনারা একটু সরকার থেকে অ্যাপ্লাই করেন। এটাই আমরা চাই। আমরা সবাই মানুষ, বাস কোনো বাঙালি বিহারি কোনো ভেদাভেদ নাই। আমি জানি বাঙালিও মুসলমান, বিহারিও মুসলমান। আমরা তো ভোটার ভাই, আমগর যদি কোনো থেকে ভোট নিতে আসতে হলে আমরা ক্যাম্পে বাসা আসে বলে ভাই নৌকা মার্কা দিবেন, এ মার্কা দিবেন, 10 মার্কা দিবেন, তারপর আর কোনো দাম নাই। আমাদের কোনো মূল্য দেয় না ওরা, মানে কাজ হাসে উস্তাদ বাতিল। আমাদের তো বাড়ি ঘর সব ছিল, আমাদেরকে বাড়ি ঘর দখল হয়েছে। আমাদেরকে এখানে জাতিসংঘের মাধ্যমে রাখা হয়েছিল প্রত্যাবাসন করার জন্য। প্রত্যাবাসন যেটা মনে করেন কি পাকিস্তানে নিয়ে যাবে, পাকিস্তান থেকে যারা আছে ওদেরকে এখানে নিয়ে আসবে। তো কিছু গেছে, এই যে কিছু আটকা পড়া আছে, এই জন্য আজ পর্যন্ত আমাদেরকে আটকা পড়া পাকিস্তানি বলা, বুঝতে পারছেন? কিন্তু আমরা এখনো পাকিস্তানে আমরা যেতে চাই না। আমরা এখানে প্রত্যাবাসন করে দেব, আমাদেরকে এখানে পুনর্বাসন আমাদেরকে এখানে করা হোক। আমরা আর ওইখানে আমরা যেতে চাই না। আপনারা তো আমরা যেহেতু আপনাদের জায়গা সংকট, তো আপনারা বড় জায়গা চান কিনা? হ্যাঁ, তো বড় জায়গা অবশ্যই চাই। বড় জায়গা আমাদেরকে অবশ্যই চাই। যেরকম নিজের নামে আমাদেরকে জায়গা করে দিবে। 2 কাঠা করে আমাদের জায়গা ছিল আগে, 2 কাঠার উপরে। এই জন কোয়ার্টারগুলিতে দেখেন না, একটার সাথে একটা জন কোয়ার্টার, 2 কাঠার উপরে, বুঝতে পারছেন? আমাদেরকে ওইভাবে 1.5-2 কাঠা করে জায়গা দেব, আমাদের নামে জায়গা রেজিস্ট্রি করে দাও। হ্যাঁ, রেজিস্ট্রি করে দেওয়া হোক, বুঝলেন না? যেহেতু আমাদের ফ্যামিলি তো আমাদের তো অনেক বাড়ে গেছে। আগে ছিল আমরা 2 জন ছিলাম, 2 জন থেকে 4 জন, 4 জন থেকে 6 জন, এইভাবে আমাদেরকে তো আমাদের নিজস্ব আমাদের জায়গা দিয়ে আমাদেরকে কাগজপত্র করে দিয়ে আমাদেরকে পুনর্বাসন করে দেওয়া। স্কুল কলেজে আমাদের ছেলে মেয়েরা যাতে পড়তে পারে, আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে আমরা অগ্রাধিকার পায় না, বুঝতে পারছেন? চাকরি ক্ষেত্রে হ্যাঁ, যেহেতু শিক্ষা যোগ্যতা থেকে আমাদের ছেলে মেয়েরা সব বঞ্চিত, এসব নিরক্ষর, বুঝতে পারছেন? সব নিরক্ষর। পাকিস্তানি বুঝা চাকরিও পায় না ভালো। যখন বাপ দাদারা ছিল তো ব্রিটিশ আমলে ওরা কোথায়কার জন্ম ওরা ব্যবহার করছে, কিন্তু আমরা যে জন্ম বাংলাদেশে বললেন না, তো আমরা তো এখানকারই আমরা এটা বলি আমাদের জন্ম এখানে। আমরা বাইরে কোথাও যদি যাই তো জিজ্ঞাসা করে কোথায়, আপনাদের বাংলাদেশ থেকে আসছে, পরিচয় তো আমাদের বাংলাদেশ। তো আমরা এটা চাই কি আমাদের জীবন তো মনে করেন 3খানি চলে গেছে, কিন্তু এই যে প্রজন্মের যে ছেলেপেলেরা আছে এদের যাতে ভবিষ্যৎটা যাতে সুন্দর আর ভালো। मेरा बाल बच्चा जो लिखाई पढ़ाई कर रहा है, इसको तो नौकरी का जरूरत है
है कि नहीं? लेकिन आप नौकरी भी इसको नहीं दे रहे। जहाँ सुनते कि ये उर्दू स्पीकिंग है, आप उसको आउट कर देते हैं, बोलते नौकरी नहीं। आपका आर्मी में मेरा 3 बंधु था, वो 3 आदमी को निकाल दिया। उसका चाइना जाने का, हसीना का टाइम में चाइना जाने का सिलेक्टेड हो गया, वो मेजर था, लेकिन उसको निकाल दिया, बोला कि नहीं आप नहीं जाइएगा, सिर्फ उर्दू स्पीकिंग की वजह पर। वो आदमी नौकरी रिजाइन दे दिया, रिजाइन दे के फिलहाल वो जर्मनी में है। बोला यार इस देश में नौकरी नहीं किया जाए, यहाँ पर सिर्फ उर्दू नहीं, यहाँ सिर्फ बंगला बोलने वाला वही का नौकरी है। हिंदू बंगला बोलेगा उसके लिए है, बौद्ध बंगला बोलेगा उसके लिए नौकरी है, क्रिश्चियन बंगला बोलेगा उसके लिए है, लेकिन एक मुसलमान जो बंगला बोल रहा है उसके लिए नौकरी नहीं है। तो আপনারা কি চাচ্ছেন যে এর থেকে আপনাদের সমাধান? হ্যাঁ অবশ্যই আমি চাই যে আমার मेरा समाधान होना चाहिए, मेरा समाधान होना जरूरी है, मस्ट। हर कौम का समाधान है, इस कौम का समाधान क्यों नहीं है? যারা আমাদের মতো লোক যখন পৃথিবী থেকে বিদায় নিবে তখন তো কেউ বলতে পারবে না আমি কোথায় থেকে আসছি, কেউ এখনই তো এই পোলাপান বলতে পারে না আমি কোথায় থেকে আসছি, কেন এখানে আসি, ক্যাম্প কার, এই জায়গাটা কার, বলতে পারে না। আমরা চলে গেলে কি বলতে পারবে? এখনই বলতে পারে না, আপনি জিজ্ঞাসা করেন বলতে পারবে না। আচ্ছা এই জায়গাগুলো যাদের, এগুলো কি আপনাদের নামে লেখা নাকি? না 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 না, এটা একটা পাবলিকের জমি, এটা সরকারি জমি না। ওনারা যখন রেড ক্রস আইসিআরসি রেড ক্রসকে যখন লিখে দেয় যে ঠিক আছে ওরা থাকবে আমার জমির উপরে থাকুক, কোনো আপত্তি নেই, এদের যখন সমাধান হয়ে যাবে আমার জমি আমি ফেরত নিয়ে নিব, এই বলে তারা দিয়ে দিয়েছে। যে রাজনৈতিক পালাবদল বারবার হচ্ছে, কিন্তু আপনাদের আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না, আমাদের কোনো পরিবর্তন নেই, আমাদেরকে নিয়ে খেলা হচ্ছে, আমাদেরকে নিয়ে খেলা হচ্ছে, রাজনীতি হচ্ছে। ওই যে আঙ্কেলে বলছে না এটা জমিন কারোর না, কারোর দয়াতে আমরা আসি, আমরা দয়ায় ভাবে থাকি, যে আমার কোনো দয়া আছে যে আমরা আসি আল্লাহর মতে। কেউ রিক্সা চালায়, কেউ ভিক্ষা করে, বুঝতে পারছেন, কেউ দরবানি করে, এরকম করে যেভাবে জীবন কাটতেছে। देखो घर में हम लोग छोटा घर में हम लोग रह करके 5 जोन 10 जोन रह रहे तकलीफ में। अभी पानी का भी तकलीफ हो रहा है, एकदम गंदा महाग, पीने नहीं सक रहे। छोटा बच्चा लोग वो सुस्त हो जा रहा है छोटा घर में रह करके। यही घर में हम लोग थोड़ा सा पैसा जमा कर करके थोड़ा घर बनाते तो हम लोग रहने नहीं सक रहे, अभाव बहुत। আর আমাদের জীবনকে নষ্ট না করে আমাদের সমাধান করা উচিত। এই ছোট ছোট ঘরে আর থাকা সম্ভব না, অনেক দিন হয়ে গেছে, সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। তো পাকিস্তান থেকে আমরা কেউ আসি নাই, বরং আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা কিন্তু পাকিস্তানে আসছিলেন 1947 বা 48-এ যখন এই বাংলাদেশটা পাকিস্তান ছিল, তখন আমাদের পূর্বপুরুষরা ওই ভারত থেকে এখানে আসছিলেন পাকিস্তানি। পরে ঘটনাক্রমে এটা আবার বাংলাদেশ হয়ে গেছে। আমরা হচ্ছে আসলে বিহারি ইন্ডিয়ান, হ্যাঁ বিহারের ইন্ডিয়ান বিভিন্ন রাজ্য থেকে আমাদের পূর্বপুরুষরা এখানে আসছিলেন। হ্যাঁ মোহাম্মদপুরে এন্টায়ার যত দালান কোঠা সব কিন্তু আমাদেরই পূর্বপুরুষের। এখন ওই 1971-এ যখন দেশ স্বাধীন হয় তখন এগুলো অ্যাবেন্ডন হয়ে যায়, আবার বিভিন্ন লোকাল পিপুল দ্বারা এগুলা এখনো দখলে তারা বসবাস করছে। তো আমাদের প্রজন্মের পর প্রজন্ম এখানেই বসবাস করছি। আর আপনারা দেখবেন জেনেভা ক্যাম্পে যে দালানগুলা এগুলা কিন্তু প্রপারভাবে বানানো না, মানে যে যেভাবে পারছে এটা বানাই নিছে, কারণ মানুষদের তো থাকতে হবে, পরিবার বাড়ছে, কিন্তু আমাদের যে জায়গাটা ছিল 8 ফিট বাই 8 ফিট বা 8 ফিট বাই 10 ফিট জায়গা তো বৃদ্ধি পাচ্ছে না। বিশেষ করে গভর্নমেন্ট যে চাকরি, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আমরা যদি অ্যাপ্লাই করি এবং তারা যদি জানতে পারে আমরা ক্যাম্পে থাকি বা বিহারি বা পাকিস্তানি, তখনই আমাদের অ্যাপ্লিকেশনটা তারা রিজেক্ট করে দেয়। এখন বা বাইরে কোথাও কাজ করতে গেলে এমন হচ্ছে আর কি দীর্ঘদিন থেকে, যে আমাদেরকে আমাদের আসল যে পরিচিতি সেটা লুকায় রেখে অন্য একটা ভুয়া ঠিকানা দিয়ে বা একটা পরিচিতি দিয়ে চাকরি করতে হচ্ছে। এই আর ক্যাম্পের পরিবেশ আপনারা যদি ঘুরে দেখেন খুবই নোংরা একটা পরিবেশে আমাদের থাকতে হচ্ছে পুরা ফ্যামিলি নিয়ে। আমাদের একটা সংগঠন হচ্ছে SPGRC, স্ট্যান্ডার্ড পিপুল জেনারেল রিপ্যাট্রিয়েশন কমিটি। আমাদের কিন্তু সেই 50 বছর থেকে একটা দাবি সরকারের কাছে, যারা গভর্নমেন্টে আসছে, আপনার বিএনপি বলেন, জাতীয়বাদী বলেন, আওয়ামী লীগ বলেন, সবার কাছে আমাদের একটাই দাবি যে আমাদেরকে পুনর্বাসন করে দেওয়া হোক, যেটা আমাদের সাথে একটা প্রতিশ্রুতি ছিল গভর্নমেন্টের যে আপনাদেরকে পুনর্বাসন করা হবে। মোহাম্মদপুরে যত ক্যাম্প আছে যারা বিহারি আছে তাদেরকে কেরানীগঞ্জে এবং মিরপুরে যে ক্যাম্পগুলো আছে তাদেরকে গাজীপুরে পুনর্বাসন করা হবে, কিন্তু আমরা দেখলাম যে এটা শুধু পেন অ্যান্ড পেপারে রয়ে যায়, এটা বাস্তবায়ন হয় না, মুখে মুখে ছিল। হ্যাঁ মুখে মুখে আছে। মোহাম্মদপুরে হচ্ছে 6টা ক্যাম্প, 6টা ক্যাম্পের মধ্যে এই বড় ক্যাম্প হচ্ছে আমাদের জেনেভা ক্যাম্প, এবং এক সময় ওই 6টা ক্যাম্পে স্কুল ছিল, কিন্তু আস্তে আস্তে এগুলো দখল হয়ে গেছে।
আমরা অনেক কষ্ট করে টিকায় রেখেছি। এখন 2025-এর জানুয়ারিতে আমাদেরই একটা এনজিও ড্রিম আলাইভ ফাউন্ডেশন সেটার সাথে 1 বছরের চুক্তিতে এখন স্কুল চালাচ্ছে। এখন দেখা যাক আগামীতে কি হয়। আপনার তো অনেকগুলো রাজনৈতিক পালাবদল দেখা হয়েছে, রাজনৈতিক পালাবদলে কি আপনাদের সাথে ব্যবহারের পালাবদল হয়ে যায় কিনা, এটা আপনি কিভাবে দেখছেন? পলিটিক্যাল যে বিষয়গুলো হচ্ছে, এখন যদি ভোটের দরকার হয় তখন নেতারা সব জায়গায় যে আবার ঘোরাঘুরি করে, ওইভাবে আমাদের ক্যাম্পেও আসে যে আমাদেরকে ভোট দেবে, কিন্তু ভোটের পরে তাদের আর কোনো খোঁজখবর থাকে না। শিক্ষার ক্ষেত্রে আপনারা কতটুকু অগ্রসর হয়েছেন? এখন আমাদের কমিউনিটির মধ্যে আপনি 60% বলতে পারেন। 100%-এর মধ্যে কত পার্সেন্ট লোক স্কুল সার্টিফিকেট অর্জন করেছে? এটা 40% হবে। 40%। আমাদের কমিউনিটি থেকে এখন আলহামদুলিল্লাহ ডাক্তার আছে, আপনার উকিল আছে অনেকেই। আচ্ছা। আর আমাদের স্কুলে এখন যারা টিচার, এখানে ম্যাক্সিমাম দেখবেন সবাই মাস্টার্স পাস। তো সরকারের কাছে আমাদের একটা রিকোয়েস্ট যে অনগ্রসর জাতি হিসেবে আমাদের কোটার ব্যবস্থা করা হোক, এবং সরকারি চাকরিতে আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো ঠিকানার কারণে রিজেক্ট হয়ে যায়, এটা যাতে বন্ধ করা হোক। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা